হ্যালো স্টুডেন্ট, এর আগে তোমরা স্বরসন্ধি সম্পর্কে জেনেছো। আজকে তোমরা জানবে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। তো স্বরসন্ধি সম্পর্কে আমি 2 দিনে বলেছিলাম, দুটো ভিডিও দিয়েছিলাম, কিন্তু ব্যঞ্জন সন্ধিটাও অনেক বড়। স্বরসন্ধিতে তোমরা মাত্র 12টা নিয়ম শিখেছিলে, কিন্তু ব্যঞ্জন সন্ধিতে অনেকগুলো নিয়ম রয়েছে। তো এটাও মনে হয় 2 থেকে 3 দিন লাগবে ব্যঞ্জন সন্ধিটা শেষ করতে। তো আজকে আমরা ব্যঞ্জন সন্ধি শিখব। ব্যঞ্জন সন্ধি কি এবং কাকে বলে এবং তার নিয়মগুলো যতটা পারবো আজকে আমরা সেগুলো করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি আজকের বিষয়। প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। প্রথমে তোমাদেরকে একটা সংজ্ঞা দিয়ে দিই আমি ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি কিংবা স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির যে মিলন বা সন্ধি হয় তাকেই বলে ব্যঞ্জন সন্ধি। তো সংজ্ঞাটা যদি আমি দিই তাহলে হবে অথবা স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির। ব্যঞ্জন ধ্বনির বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির। ব্যঞ্জন ধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। ওকে, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা। মানে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ বা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা মুখে উচ্চারণ করি তখন সেটাকে ধ্বনি বলে, কিন্তু যখন সেটা আমরা লেখার মাধ্যমে প্রকাশ করি তখন সেটাকে বর্ণ বলে। তো তখনই তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। এই ব্যঞ্জন সন্ধির কিন্তু 3টি নিয়ম রয়েছে। 3টি নিয়ম কি কি আমি সংজ্ঞাতেই বলে দিয়েছি। ব্যঞ্জন প্লাস স্বর, মানে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, বা স্বর প্লাস ব্যঞ্জন, বা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। পেয়ে গেলে এই 3টা নিয়ম রয়েছে। এখন ব্যঞ্জন সন্ধির টোটাল আমরা যতগুলো নিয়ম পড়বো, মানে যতগুলো সূত্র পড়বো, সেই সূত্রগুলো কিন্তু টোটাল এই 3টা যে নিয়ম রয়েছে এই 3টি নিয়মেরই অন্তর্গত। বাকি যে সূত্রগুলো আমরা জানবো। তাহলে আমি প্রথমে শুরু করি। এই যে 1 নাম্বারটা যে রয়েছে ব্যঞ্জন
ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি, সেই উদাহরণটা দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে 1 নম্বর সূত্র। তাহলে চলো 1 নম্বর সূত্রতে আমরা যাই। ধরো আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? দিগন্ত, দিগন্ত, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে পাবো দিক যোগ অন্ত। দেখো কি পেলাম? দিক, কয় হসন্ত পাচ্ছি, তাই না? কয় হসন্ত, তো এটা ব্যঞ্জন ধ্বনি, কারণ ক হচ্ছে না, অ পাচ্ছি না। কিন্তু আমরা যদি স্বরধ্বনি পেতাম, অ আ হ্রস্ব দীর্ঘ এগুলোর মধ্যে কোনো একটা ধ্বনি পেতাম, তাহলে সেটা স্বরধ্বনি হতো। কিন্তু আমরা কি পাচ্ছি? দিক, দিক হচ্ছে না, কিন্তু দিক মানে কয়ে হসন্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনি পেলাম, প্লাস কি পেলাম? অন্ত, অন্তর অ পেলাম। তাহলে দেখো এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এটা হচ্ছে স্বরধ্বনি। তাহলে প্রথম যে সূত্র, সেটাতে আমি কি বলেছিলাম? ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন। তাহলে দেখো ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে? সন্ধি করলে দিগন্ত পেলে। তো এটা হচ্ছে 1 নাম্বার যে নিয়ম, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধি, তাকে সন্ধি বা মিলন, তাকে আমরা ব্যঞ্জন সন্ধির অন্তর্গত ধরছি। কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা মনে রাখবো কি করে? এই সূত্রটার তো একটা সংজ্ঞা থাকা প্রয়োজন, তাই না? শুধু ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির যে এখানে মিলন হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি প্রথম নিয়মের অন্তর্গত। কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রটার তো একটা সংজ্ঞা থাকা দরকার। তো সংজ্ঞাটা হবে, স্বরধ্বনি পরে থাকলে, দেখো স্বরধ্বনি পরে রয়েছে, কারণ এই যে স্বরধ্বনি পরে রয়েছে, পূর্বপদের অন্তঃস্থিত বর্গের, পূর্বপদে অন্তঃস্থিত, তাহলে পূর্বপদের অন্তে কি আছে? ক। অন্তঃস্থিত বর্গের প্রথম ধ্বনি বা বর্ণস্থানে সেই বর্গের তৃতীয় ধ্বনি বা বর্ণ হয়। তাহলে এই কটা উঠে গিয়ে, মানে প্রথম পূর্বপদের শেষে যেই বর্ণটা থাকবে, সেটা উঠে গিয়ে সেই জায়গাটা বর্গের তৃতীয় বর্ণ হবে। সেই বর্গের, মানে এটা দেখো ক বর্গের, ক দিয়ে যেহেতু ছিল, তাহলে এটা ক বর্গের অন্তর্গত। তো ক বর্গের তৃতীয় ধ্বনি কি হয়? ক খ গ, তাহলে কি হলো? তৃতীয় ধ্বনি হলো, তার মানে গ হয়ে গেল। এর সংজ্ঞাটা আমি তোমাদের দিয়ে দিই। স্বরধ্বনি যদি পরে থাকে, স্বরধ্বনি যদি পরে থাকে, তাহলে পূর্বপদের শেষে যেই ব্যঞ্জন ধ্বনি থাকে, ব্যঞ্জন ধ্বনি থাকে, সেই ব্যঞ্জন ধ্বনি যেই বর্গের অন্তর্গত, সেই ব্যঞ্জন ধ্বনি যেই বর্গের অন্তর্গত, অন্তর্গত সেই ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির স্থানে
সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। তৃতীয় ধ্বনি বা বর্ণ হয়। এই যে সংজ্ঞাটা বা সূত্রের সংজ্ঞাটা যে আমরা দিলাম, যে স্বরধ্বনি যদি পরে থাকে, এর সাথে আমি উদাহরণটা তোমাদের মিলিয়ে দেখাচ্ছি। দেখো, স্বরধ্বনি যদি পরে থাকে তাহলে পূর্বপদের শেষে যেই ব্যঞ্জন ধ্বনি থাকে, দেখো স্বরধ্বনি যদি পরে থাকে, স্বরধ্বনি পরে আছে, তাহলে পূর্বপদের শেষে যেই ব্যঞ্জন ধ্বনি থাকে, পেলে সংজ্ঞাটা অনুযায়ী কি বলেছে, ব্যঞ্জন ধ্বনি থাকে, সেই ব্যঞ্জন ধ্বনি যেই বর্গের অন্তর্গত, সেই ব্যঞ্জন ধ্বনি মানে এই যে এই ব্যঞ্জন ধ্বনি যেই বর্গের অন্তর্গত, ক ক কোন বর্গের অন্তর্গত, ক বর্গের অন্তর্গত। বর্গ তোমরা এর আগেই জেনেছো অন্য ক্লাসে। তো ক বর্গের অন্তর্গত, তাহলে যেই বর্গের অন্তর্গত সেই ব্যঞ্জন ধ্বনির স্থানে, তার মানে এই যে ক, এই ব্যঞ্জন ধ্বনির স্থানে কি হবে, সেই বর্গের তৃতীয় ধ্বনি বা বর্ণ হয়। তাহলে সেই বর্গে ক বর্গ মানে ক বর্গের তৃতীয় ধ্বনি, তাহলে ক বর্গের তৃতীয় ধ্বনি কি, ক খ গ, গ হচ্ছে তৃতীয় ধ্বনি, তাহলে এর স্থানে, ক এর স্থানে সেই বর্গেরই মানে ক বর্গেরই তৃতীয় বর্ণ অর্থাৎ গ হবে এবং কটা লুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করে সব মানে সন্ধি করে যখন টোটাল শব্দটা পাচ্ছি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ক এর জায়গায় কিন্তু আমরা গ পাচ্ছি, দিগন্ত। এই হচ্ছে ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়মের অন্তর্গত সূত্র, প্রথম সূত্র, 1 নাম্বার সূত্র। ঠিক আছে, এবার আমরা যাব 2 নাম্বার সূত্রে। 2 নাম্বার সূত্রে দেখো, দুই নাম্বার সূত্রে বা নিয়মে আমরা জেনেছিলাম স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি মিলন। এটার আমি উদাহরণটা পরে দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। প্রথমে আমরা এই যে নিয়মটা রয়েছে এর অন্তর্গত যে সংজ্ঞা বা সূত্রর যে সংজ্ঞাটা রয়েছে, সূত্রটা যেভাবে আমরা মনে রাখবো সেই সূত্রটা আমি প্রথমে লিখে দিই। ধরো, পূর্বে স্বরধ্বনি থাকলে, স্বরধ্বনি পূর্বে থাকলে, সংজ্ঞাটা লিখছি আমি, পূর্বে স্বরধ্বনি থাকলে এবং পরবর্তী ধ্বনি ছ হলে, ছ স্থানে চয়ে ছয়ে হয়। ঠিক আছে, এবার আমরা উদাহরণ দিলেই বুঝতে পারবো। তো এই যে সংজ্ঞাটা দিলাম, এই সংজ্ঞা পূর্বে স্বরধ্বনি থাকলে এবং পরবর্তী ধ্বনি ছ হলে ছ স্থানে চয় ছয় হয়, তো এটা কিন্তু এই যে এই নিয়মেরই অন্তর্গত। এই যে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি এই নিয়মেরই অন্তর্গত। কিন্তু প্রথমেই বলেছিলাম 3টে নিয়ম রয়েছে ব্যঞ্জন সন্ধিতে, তো এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। এবং 2 নাম্বার নিয়মের সূত্রটা তুমি জানলে, সূত্রটা কি এবং এর উদাহরণটা এবার আমরা দেখব। একটা উদাহরণ দিই, ধরো প্রচ্ছায়া, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি পাবো প্র যুক্ত ছায়া। এবার খেয়াল করো, সূত্রটা দেখো কি বলেছিল, প্রথমে স্বরধ্বনি থাকবে এবং পরে ব্যঞ্জন ধ্বনি থাকবে।
তাহলে দেখো প্রথমে প্রো, প্রো, তাহলে কি পাচ্ছ? প্রথমে স্বরধ্বনি, পরের রফলা কি হবে? প্র, প্র, তাহলে কি পাচ্ছ? অ পাচ্ছ, স্বরধ্বনি পাচ্ছ কিন্তু, প্লাস ছায়া, ছ কিন্তু ছয় হসন্ত, ছ কিন্তু হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে দেখো সূত্রতে কিন্তু তাই ছিল, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, তুমিও পেলে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। তাহলে কি বলেছিল সংজ্ঞাতে? দেখো যে পূর্বে স্বরধ্বনি অলরেডি পেয়ে গেছো থাকলে এবং পরবর্তী ধ্বনি ছ হলে, ছও তোমরা পেয়ে গেলে, হলে ছ স্থানে ছয় ছয় হয়। তাহলে সন্ধিটা যখন হচ্ছে তখন দেখো প্রো, এই যে ছ স্থানে, এই যে পরবর্তী যে ছ ছিল, ছ স্থানে ছয় ছয় হয়ে যাবে, তাহলে প্রো প্রই থাকলো, ছয়ে ছয়ে হয়ে গেল, এবং ছায়া এই যে আকারটা ছিল সেই আকারটা এখানে আসলো এবং অন্তঃস্থয়ে আকার হয়ে গেল ছায়া। তাহলে কি হলো? কোনো পার্থক্যই হলো না, যা ছিল তেমনই থাকলো, শুধু দেখো প্রো প্রই থাকলো, শুধু ছায়া যেটা ছিল শুধু ছ ছিল, শুধু ছয়ের জায়গায় ছয়ে ছয়ে হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় নিয়ম, যে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনির যে মিলন, তাহলে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনিরই মিলন হলো, ব্যঞ্জন ধ্বনিরই মিলন হলো, এবং তার ফলে সন্ধিও হলো, এবং এই সন্ধিকে আমরা ব্যঞ্জন সন্ধিও বলবো। এবং এটা কি হলো? এই সংজ্ঞার সাথেও মিলে গেল, পূর্বে স্বরধ্বনি থাকলে এবং পরবর্তী ধ্বনি ছ হলে ছ স্থানে ছয় ছয় হয়। তাহলে এইটা চলে গেল ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মের অন্তর্গত তুমি সূত্রটিও পেয়ে গেলে, সূত্রটিকে তুমি কিভাবে কোন সংজ্ঞা দ্বারা মনে রাখবে সেটাও তুমি পেয়ে গেলে। এবার আমরা যাব 3 নাম্বার নিয়মে, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির 3 নাম্বার হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। আগে তোমরা শিখলে ব্যঞ্জন প্লাস স্বর, তারপরে শিখলে স্বর প্লাস ব্যঞ্জন, এবারে শিখলে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। ঠিক আছে? এর সংজ্ঞাটা আমি দিয়ে দিই, মানে সূত্রটা মনে রাখার জন্য, যে ক, ত, ত, প, এরপরে ক, ট, ত, প, এরপরে এই যে আমরা 3 নাম্বার নিয়মটা শিখছি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনের ফলে যে ব্যঞ্জন সন্ধি, এই নিয়মে কিন্তু অনেকগুলো রয়েছে। এটা হচ্ছে তোমার প্রায় 15-16টার উপরে এই সূত্রগুলো রয়েছে। তো এগুলো আমরা পরপর শিখবো। তো আমি প্রথম সূত্রটাই তোমাদের দেখাচ্ছি। ক, ট, ত, প, এরপরে গ, জ, দ, ধ, ধ, ব, ভ, কিংবা অন্তস্থ জ, র, ল, ব, হ থাকলে প্রথম পদের শেষ ব্যঞ্জনের পরিবর্তে ব্যঞ্জনের পরিবর্তে সেই বর্গের তৃতীয় ব্যঞ্জন হয়।
তাহলে সংজ্ঞাটা আমরা আরেকবার দেখি। ব্যঞ্জনধ্বনি প্লাস ব্যঞ্জনধ্বনির নিয়ম আমরা শিখছি। দেখো প্রথম নিয়মে বলেছে ক, ত, ত, প। এর পরে মানে এগুলো থাকবে পূর্ব পদে, ঠিক আছে। এরপরে গ, জ, দ, ধ, ব, ভ এই বর্ণগুলো যদি পরপদে থাকে, মানে যার সাথে যা যুক্ত হবে এটা যদি পরে থাকে দ, ধ, ব, ভ কিংবা অন্তস্থ জ, র, ল, ব, হ থাকে, তাহলে প্রথম পদের মানে দুটো পদ থাকে তো, পূর্বপদ এবং পরপদ, তাহলে পূর্ব পদের শেষ ব্যঞ্জনের শেষে মানে যেই ধ্বনিটার মাধ্যমে আমরা সন্ধি করছি শেষে যেই ধ্বনিটা থাকবে সেই ধ্বনির পরিবর্তে সেই বর্গের তৃতীয় ব্যঞ্জন হয়। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরো সহজ হয়ে যাবে ব্যাপারটা। ধরো দিগ্গজ, দিগ্গজ, এটাকে যদি সন্ধি করি তাহলে পাবো দিক যোগ গজ। এখানে দেখো কয় হসন্ত ক পেলাম প্লাস গজ, তার সাথে কি পাচ্ছি গ। গয় হসন্ত গজ। তাহলে দেখো এটাও ব্যঞ্জন ধ্বনি, এটাও ব্যঞ্জন ধ্বনি। তাহলে দেখতে পাচ্ছ দুটো ব্যঞ্জন ধ্বনির মিলন হচ্ছে এবং তার ফলে সন্ধি হচ্ছে। কিন্তু যদি তোমরা সূত্রতে যাও তাহলে দেখতে পাবা, দেখো কি বলেছে ক, ত, ত, প এর পরে গ, জ, দ, ধ, ব, ভ। ক, ত, ত, প, ক, ত, ত, পর মধ্যে ক পেয়ে গেলে, এই যে ক, ক পেয়ে গেলে, পরে গ বর্গীয় জ, দ, ধ, ব, ভ। তাহলে এখানে কি পাচ্ছ গ পেয়ে যাচ্ছ, পরে এটা থাকতে হবে বলেছে, তাহলে পরে গ পেয়ে যাচ্ছ। কিংবা অন্তস্থ জ, র, ল, ব, হ। তো এই উদাহরণটাতে তো আর এগুলো পাচ্ছ না, অন্তস্থ জ, র, ল, ব, হ, মানে গ, জ, দ, ধ, ব, ভ স্থানে যদি জ, র, ল, ব, হ থাকে, তো এইখানে তুমি গই পেয়ে যাচ্ছ, তাই অতএব তুমি আর এগুলো পাবে না, ধ, ব, ভ বা জ, র, ল, ব, হ এগুলো পাবে না, অলরেডি তুমি গ পেয়ে গেছো। তাহলে থাকলে প্রথম বর্ণের শেষ ব্যঞ্জনের, তাহলে প্রথম বর্ণ কি ছিল বলতো? প্রথম বর্ণ ছিল প্রথম যে পদ, এখানে একটু ভুল রয়েছে, হ্যাঁ কি বলেছে প্রথম পদের শেষ ব্যঞ্জনে, প্রথম পদটা হচ্ছে দিক, দিক হচ্ছে প্রথম পদ। প্রথম পদের শেষ ব্যঞ্জন কি কয় হসন্ত, তার মানে ক, ক হচ্ছে শেষ ব্যঞ্জন। তাহলে শেষ ব্যঞ্জনের পরিবর্তে সেই বর্গের তৃতীয় ব্যঞ্জন হয়। তাহলে এই যে শেষ ব্যঞ্জন ক, তাহলে ক কোন বর্গের অন্তর্গত? ক বর্গের অন্তর্গত। তাহলে বলেছে সেই বর্গের তৃতীয় ব্যঞ্জন হয়। তাহলে ক বর্গের তৃতীয় ব্যঞ্জন কি? ক, খ, গ। গ হচ্ছে তৃতীয় ব্যঞ্জন, তাহলে ক এর জায়গায় হবে গ। তাহলে দেখো সন্ধি বিচ্ছেদ যখন করছো তখন সন্ধি করে পাচ্ছ দিক মানে ক এর জায়গায় গ হয়ে গেল এবং গজ গজই থাকলো। তাহলে এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনের ফলে যে সন্ধি হচ্ছে সেই সন্ধির এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। ঠিক সেরকম ভাবে আরো একটা উদাহরণ দিই তোমার। ধরো স্বর ডাক করছে না, 1 মিনিট।
স্বর দর্শন, এটা সন্ধি বিচ্ছেদ করতে দিল কেউ তোমাকে। কি করবে? শট যোগ দর্শন। তাহলে দেখো কি পাচ্ছ, টয়ে হসন্ত প্লাস দয়ে হসন্ত। তাহলে এবার আমরা সূত্রটা যে লিখেছিলাম তার সাথে মিলিয়ে দেখি। সূত্রতে কি লিখেছিলাম? ক ট, তাহলে ট, এই দেখো ট প্রথম পদে থাকতে হবে, তো ট আমরা প্রথম পদে অলরেডি পেয়ে যাচ্ছি। তারপরে কি আছে? দ, দ হচ্ছে পরপদে। তাহলে দেখো এই যে গ জ দ ধ, তাহলে এই যে দ, দও আমরা পেয়ে যাচ্ছি। কি বলেছে? পরে গ জ দ থাকলে, তাহলে পরেই তো রয়েছে দ, তাই না? পরে দ রয়েছে। তাহলে কি হবে যে পূর্বপদ, পূর্বপদ মানে তো ষট, পূর্বপদের শেষে যে ব্যঞ্জন থাকবে, এই যে ট, শেষের ব্যঞ্জন রয়েছে ট, তাহলে ট হচ্ছে কোন বর্গের অন্তর্গত? ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা ট বর্গের অন্তর্গত, তো সেই বর্গের তৃতীয় বর্ণ হবে এর জায়গায়, এই ট এর জায়গায় সেই বর্গের তৃতীয় বর্ণ হবে। তাহলে তাহলে ট ঠ ড, ড, তাহলে স, কিন্তু আমরা কি লিখছি? ডয়ে শূন্য র, স্বর দর্শন। মনে রাখবে ড যেহেতু তৃতীয় বর্ণ এবং ড এর নিচেই শূন্য বসিয়ে ডয়ে শূন্য র লেখা হয়, তো ড কিন্তু অলরেডি তৃতীয় বর্ণই সেই বর্গের, ওই জন্য এইটা কিন্তু নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি বা এটা কিন্তু ভুল বলা যাবে না। ট ঠ ড, দেখো ড কিন্তু 3 নাম্বারেই আসছে, তো তৃতীয় নাম্বার বর্ণই কিন্তু এখানে হয়েছে। সেটা আলাদা কথা যে শূন্য যুক্ত হয়েছে এবং স্বরও কথাটা হয়েছে, কিন্তু এই ড কিন্তু তৃতীয় বর্ণই। তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা যাব যে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির সাথে যে ব্যঞ্জন ধ্বনির মিলন বা ব্যঞ্জন সন্ধির যে নিয়মগুলো, তার এবার পরের নিয়মে আমরা যাব, অর্থাৎ 4 নাম্বার সূত্রতে আমরা যাচ্ছি। 4 নাম্বার সূত্রতে কি বলেছে দেখো, এগুলো সবই কিন্তু ব্যঞ্জন সন্ধিরই নিয়ম, এই সন্ধির নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। 4 নাম্বার দেখো, ত বা দ এর পরে ত বা দ এর পরে চ বা ছ থাকলে, চ বা ছ থাকলে ত বা দ স্থানে চ হয়, ত বা দ স্থানে চ হয়, চ হয়। এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো উচ্ছেদ, উচ্ছেদ কথাটাকে যদি আমরা পাবো ভাঙি, তাহলে পাবো উৎ যোগ ছেদ। দেখো খণ্ডত্ব মানে কিন্তু ত, ঠিক আছে? তয়ে হসন্ত মানেই কিন্তু খণ্ডত্ব। এই নিয়মটা এটা কিন্তু মনে রাখবে তোমরা সবাই, তয়ে হসন্ত যদি লেখো তার মানে সেটা কিন্তু খণ্ডত্ব। তাহলে খণ্ডত্বের জায়গায় আমি তয়ে হসন্ত লিখলাম, প্লাস ছ পাচ্ছ তুমি। তাহলে কি বলেছে? ত বা দ, তাহলে ত পেয়ে গেছো। এরপরে যদি চ বা ছ থাকে তাহলে ছ, ছও পেয়ে গেছো। প্রথমে ত আছে এবং পরে ছ আছে থাকলে, তাহলে ত বা দ স্থানে, তার মানে এই যে পূর্বের যে তটা ছিল
বা যদি এখানে দ থাকতো তাহলে সেই স্থানে চ হয়, মানে সেই জায়গাটা ত বা দ আর থাকবে না, সেই জায়গাটা চ হয়ে যাবে। তাহলে কি পেলে? হস্যই থাকলো, ত আর হলো না, চ হয়ে গেল। আর এই যে ছেদ, এই ছেদটা এর সাথে যুক্ত হবে, চ এর সাথে যুক্ত হবে, তাহলে ছ একার হয়ে গেল, দ হয়ে গেল, উচ্ছেদ। বুঝতে পারলে? এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি 4 নাম্বার নিয়ম। এবার আমরা যাব 5 নাম্বার নিয়মে। 5 নাম্বার নিয়মে আমরা দেখতে পাবো ত বা দ এর পরে, ত বা দ এর পরে বর্গীয় জ বা ঝ থাকলে, বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দ স্থানে জ হয়। ত বা দ স্থানে কি হয় বলতো? বর্গীয় জ হয়। উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তজ্জন্য একটা শব্দ, তজ্জন্য। মনে রাখবে আমরা কিন্তু এখন যে সমস্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করছি, যেমন তজ্জন্য একটা শব্দ, এর সন্ধি বিচ্ছেদ করছে, এবং এর আগে যেগুলো যেগুলো উদাহরণ আমি দিলাম সেই সব শব্দই কিন্তু সংস্কৃত শব্দ, সংস্কৃত বা তৎসম শব্দ, ঠিক আছে? এগুলো কিন্তু বাংলা শব্দ না। তজ্জন্য এই শব্দটা কিন্তু বাংলা শব্দ না, এই শব্দগুলো কিন্তু সবগুলোই সংস্কৃত শব্দ। তজ্জন্য কিন্তু আমরা বাংলা কথায় যখন বলি, বাংলা কথায় কিন্তু তজ্জন্য কথাটা শব্দটা বলি না। তাহলে এবার এই তজ্জন্যটাকে যদি ভাঙি তাহলে দেখবে পাবো তদ যোগ জন্য। তাহলে দেখো কি পেলাম? দয়ে হসন্ত পেলাম, মানে দ পেলাম। কি বলেছিল? ত বা দ, তাহলে দ পেয়ে গেলাম অলরেডি। এবং কি বলেছিল? ত বা দ এর পরে বর্গীয় জ বা ঝ থাকলে, তাহলে এখানেও কি পাচ্ছি আমরা? বর্গীয় জ কিন্তু পেয়ে যাচ্ছি অলরেডি, পেয়ে গেলাম। তাহলে সূত্র অনুযায়ী মিলে গেল। দেখো তয় পেয়ে গেলাম, এবং পরে জ বা ঝ থাকলে জও পেয়ে গেলাম। তাহলে সেই জায়গাটা ত স্থানে, ত বা দ স্থানে, তাহলে ত বা দ এর জায়গায় এখানে দ আছে, তাহলে এই দ স্থানে কি হবে বলতো? বর্গীয় জ। তাহলে সন্ধিটা যখন আমরা করছি তখন কি পেলাম? তই থেকে গেল, এই যে দ স্থানে জ, তো তাহলে জ লিখে দিলাম, এবং শেষে যে জন্য কথাটা ছিল সেই জন্যটা এই জয়ের সাথে যুক্ত হবে, তাহলে জটা জয়ের সাথে যুক্ত হলো এবং দন্তান্বয় জ ফোলাটা থেকে গেল, তাহলে তজ্জন্য হয়ে গেল। ইজি, খুবই ইজি, শুধু মনে রাখতে হবে। তাহলে এটা গেল ব্যঞ্জন সন্ধির 5 নম্বর নিয়ম। এবারে আমরা যাব ব্যঞ্জন সন্ধির 6 নম্বরের নিয়মে। তো আজকে যতগুলো নিয়ম পাচ্ছি আমি করাচ্ছি, সবগুলো আজকে করানো সম্ভব না, যতটুকু পারি 1 ঘন্টার ভিডিওতে আমি তাই সেগুলোই বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তা 5 নাম্বার হলো, এবার আমরা যাই 6 নাম্বারে। 6 নাম্বার নিয়মে দেখবে ত বা দ এর পর, ত বা দ এর পর ল থাকলে, এখানে ঝামেলা কম কিন্তু আরো, হ্যাঁ, এই সন্ধির নিয়মে ল থাকলে ত বা দ স্থানে, ত বা দ স্থানে ল হয়, ল হয়, ঠিক আছে? এবার আমরা উদাহরণের মাধ্যমে এই সংজ্ঞাটা প্রমাণ হয় কিনা তা দেখব। ধরো একটা উদাহরণ আমি দিই, উল্লাস।
এর সন্ধি যদি করি তাহলে হবে উৎ যোগ লাস। তাহলে দেখো, আগেই বলেছি খণ্ডত্ব মানে কিন্তু তয়ে হসন্ত প্লাস ল পাচ্ছি। তাহলে দেখো কি বলেছিল, ত বা দ, তাহলে ত পেয়ে গেলাম। এরপর যদি ল থাকে, লও পেয়ে গেলাম, পরে আছে ল। তাহলে ত বা দ স্থানে, তার মানে এই ত এর স্থানে, পূর্ববর্তী যে ত পেলাম, ত এর স্থানে ল হয়, তার মানে এই জায়গাটা ল হয়ে গেল ত এর জায়গা, প্লাস এই লটাও কিন্তু থাকলো। হ্যাঁ, এই লটা যেটা ছিল, তার মানে দুটো ল মিলে কি হয়, লয়ে লয়ে। এটা কিন্তু খুব মজার, লয়ে লয়ে। তাহলে সেই সন্ধিটা যখন আমরা করছি তাহলে কি পাচ্ছি, হস্যৌ হস্যই থাকলো, তাহলে এই ল আর এই ল মিলে লয়ে লয়ে হয়ে গেল, আর এই যে আকারটা ছিল, আকারটা হয়ে গেল দন্তাস্ব বসে গেল, উল্লাস। তাহলে এই সন্ধির নিয়মটা প্রমাণিত হয়ে গেল, যে নিয়মটাতে কোনো ভুল নেই, এই যে উপরে যে সংজ্ঞাটা দিয়েছি আমি 6 নম্বরে। তাহলে ঠিক আছে, এবার চলো আমরা 7 নম্বরে যাই। অ্যাকচুয়ালি সন্ধি একদিনে শেখার জিনিস কিন্তু না। যেহেতু তোমাদের সিলেবাসে পুরোটাই রয়েছে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, তাই আমাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তো শেষ করার জন্যই আমি একদিনে এতগুলো নিয়ম পড়াচ্ছি, কিন্তু এগুলো একবার পড়ে তোমাদের মনে থাকবে না। এই নিয়মগুলো কিন্তু বারবার করে পড়তে হবে। বারবার করে যদি পড়তে থাকো তাহলেই কিন্তু নিয়মগুলো মনে থাকবে। চলো এবার 7 নম্বরে যাই। ত বা দ এর পরে ত বা দ এর পর তালিবস্য থাকলে, তালিবস্য থাকলে ত বা দ স্থানে, ত বা দ স্থানে চ এবং চ এবং তালিবস্য স্থানে ছ হয়। এক্সাম্পল দিই, তাহলে সংজ্ঞাটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ধরো উচ্ছ্বসিত, চয়ে ছয়ে বয়ে শয়ে হস্যি। তো উচ্ছ্বসিত শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো বলতো, উৎ যোগ শোষিত, উৎ যোগ শোষিত। তাহলে দেখো কি বলেছে, ত বা দ এর পর, তাহলে ত অলরেডি খণ্ডত্বের জায়গায় ত পেয়ে গেলাম। দ এর পর তালিবস্য যদি থাকে, তাহলে তালিবস্যও রয়েছে এখানে, প্রথমে দেখতে পাচ্ছ তালিবস্যও পেয়ে গেলে। যদিও এখানে শুধু কিন্তু তালিবস্য নেই, তালিবস্যের সাথে ব যুক্ত অবস্থায় রয়েছে, সেই জন্য আমরা এই বটাকেও এখানে লিখবো, কিন্তু সর্বপ্রথমে কিন্তু তালিবস্যটাই রয়েছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে ত পেয়ে গেলে, তালিবস্যও পেয়ে গেলে। কি বলেছিল, ত বা দ স্থানে, ত বা দ এর পর যদি তালিবস্য থাকে তাহলে দুটোই পেয়ে গেলে। তাহলে ত বা দ স্থানে চ হয়, তাহলে এই যে ত ছিল, ত স্থানে কি হয়ে যাবে বলতো, চ প্লাস, এবং তালিবস্য স্থানে ছ হয়ে যাবে। তালিবস্যটা যে ছিল, সেই তালিবস্যটা আর থাকবে না, সেই জায়গা হয়ে যাবে ছ। ঠিক আছে, হয়। তাহলে দেখো, এই যে উচ্ছ্বসিত বানানটা আমরা যখন লিখছি, তাহলে সন্ধি বিচ্ছেদ করে যখন আমরা মূল সন্ধি যুক্ত শব্দটাতে ফিরে যাচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে, এই যে উই থাকছে, খণ্ডস্থ স্থানে কি বলেছিল, বা ত স্থানে কি হবে, চ। তাহলে
চও হয়ে গেল। তারপরে কি বলেছিল দেখো, তালিবর্ষ স্থানে কি হয়, ছ হয়। তাহলে সেই ছটা কিন্তু এই চয়ের সাথে এসে যুক্ত হবে। এবং মনে রাখবে যে তালিবর্ষ এর নিচে যেমন ব ছিল, ঠিক তেমনি তালিবর্ষ এর জায়গায় যখন ছ লিখলাম, তো ছয়ের নিচেও কিন্তু বটা এসে যুক্ত হবে। তাহলে উচ্চ হয়ে গেল। বাকি পড়ে থাকলো কি, তন্ত্র শয়ে হস্যি ত। ক্লিয়ার? সন্ধির এটা 7 নাম্বার, ব্যঞ্জন সন্ধির এটা 7 নাম্বার নিয়ম। এবারে আমরা যাব 8 নাম্বার নিয়মে। 8 নাম্বার নিয়ম যদি দেখো, তাহলে দেখবে আজকে খুব একটা বেশি পড়ানো সম্ভব হবে না মনে হচ্ছে, আর দুটো নিয়মই আমি তোমাদের বলবো। তো 8 নাম্বার নিয়মে তোমরা দেখতে পাবে ত বা দ এর পর আমরা কিন্তু তকে কিছুতেই ছাড়তে পারছি না। খেয়াল করে দেখো, ত দয়ে চলে আসছে কখন থেকে। কিছু একটা প্রবলেম হচ্ছে বোর্ডটাতে, 1 মিনিট ওয়েট করো। তাহলে কি বলছি, 8 নাম্বার নিয়ম ত বা দ। 8 নাম্বার নিয়ম ত বা দ এর পর দ এর পর হ থাকলে ত বা দ স্থানে দ এবং দ এবং হ স্থানে ধ হয়। হ স্থানে ধ হয়। তাহলে এবার আমরা এটা দেখবো সূত্রের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা ঠিক রয়েছে কিনা। তাহলে একটা এক্সাম্পল দিই, ধরো পদ্ধতি, প দয়ে ধয় তয়ে হস্যি, পদ্ধতি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবে বলতো, পথ যোগ হতি, পথ যোগ হতি, পদ্ধতি। তাহলে খেয়াল করো কি বলেছিল, ত বা দ এর পর, তাহলে ত দ এর মধ্যে দ অলরেডি আমরা পেয়ে গেলাম, প্রথমেই আছে দয়ে হসন্ত, দ পেয়ে গেলাম। প্লাস কি বলেছিল, ত বা দ এর পর হ থাকলে, তাহলে এই যে হও আমরা পেয়ে গেলাম। হ থাকলে ত বা দ স্থানে দ হয়। তার মানে এই যে প্রথমে ত বা দ ছিল, এই স্থানে কি হবে বলতো, শুধু দ হবে, দ। প্লাস তাহলে ত বা দ স্থানে দ হলো এবং হ স্থানে ধ হয়ে যাবে। এই যে হটা রয়েছে, তো হ স্থানে কি হয়ে যাবে, ধ হয়ে গেল। তাহলে দেখো, যখন আমরা সন্ধি বিচ্ছেদ করলাম, এটা তো নিয়ম, কিন্তু মূল শব্দটা যখন পেলাম তখন কি পাচ্ছি, পয় পেয়ে যাচ্ছি। তাহলে এই যে দ আর ধ পাবো, তো তাহলে দই থেকে গেল, এই ধটা এর সাথে এসে যুক্ত হলো, দ এর সাথে এসে যুক্ত হলো, মানে পূর্ব বর্ণের সাথে যুক্ত হবে, কিন্তু সব সময় পূর্ব বর্ণের সাথে যুক্ত হবে। তো ধ এর পূর্ব বর্ণ কি, দ, তাহলে দ এর সাথে যুক্ত হলো এবং পড়ে থাকলো কি, তয়ে হস্যি, পদ্ধতি। তাহলে এটা 8 নাম্বার সূত্র। এবারে আমরা যাব 9 নাম্বার সূত্রে। 9 নাম্বার সূত্রে বলেছে চ বা ছ এর পর, চ বা বর্গীয় জ এর পরে, চ বা বর্গীয় জ
এরপর দন্তান্ন থাকলে দন্তান্ন স্থানে ইয় হয়। ইয় হয়, তার মানে দন্তান্নটা আর থাকবে না, সেটা ইয় হয়ে যাবে। একটা উদাহরণ দিই, ধরো বলে না সম্রাজ্ঞী, সম্রাটের স্ত্রীকে সম্রাজ্ঞী বলা হয়। তো আমরা সম্রাজ্ঞী কথাটা পুরোটা লিখছি না, আমরা শুধু রাজ্ঞী। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে পাবো রাজ যোগ। তাহলে দেখো কি পেলাম, বর্গীয় জ। কি বলেছিল, চ বা জ এর পর, তাহলে জ পেয়ে গেলাম, প্লাস কি বলেছিল, দন্তান্ন থাকলে, তাহলে এই যে দন্তান্ন পেয়ে গেলাম। থাকলে কি হবে, দন্তান্ন স্থানে কি হয়ে যাবে, দন্তান্ন স্থানে ইয় হয়ে যাবে। জয় থাকলো, দন্তান্ন স্থানে হয়ে গেল ইয়। বুঝলে? তাহলে যখন পুরো শব্দটা পাচ্ছি রয় আকারই থাকলো, এই যে ইয়টা এলো, তাহলে ইয়টা কিন্তু এই বর্গীয় জয়ের সাথে যুক্ত হবে। তাহলে জয়ের সাথে ইয় যুক্ত হলে ওটাকে কিন্তু রাজ্ঞীতে আমরা ব্যবহার করি। তাহলে জয়ের সাথে ইয় যুক্ত হয়ে গেল, দীর্ঘী হয়ে গেল, তাহলে রাজ্ঞী। তাহলে পেয়ে গেলে এই নিয়মটাও। তাহলে আজকে আমরা এই 9টা নিয়মই শিখলাম। এর চেয়ে বেশি নিয়ম আজকে আর করা সম্ভব না, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আরো মোটামুটি 7-8টে নিয়ম বাকি আছে, তারপরে আরো কিছু নিয়ম বাকি আছে। তো একদিনে তো সম্ভব নয়, অনেক সময়ের ব্যাপার, আরো 2টো ক্লাসের মতো সময় লাগবে। তো এই হলো ব্যঞ্জন সন্ধি আজকে 9টা নিয়ম। আজকে আমরা 9টা নিয়ম শিখলাম ব্যঞ্জন সন্ধির। তাহলে আমরা প্রথম থেকে যদি দেখি, তাহলে দেখতে পাবে প্রথমে আমরা পেলাম ব্যঞ্জন সন্ধি কাকে বলে তার সংজ্ঞা। ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। 1 মিনিট, স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে, ওই জন্য অসুবিধা হচ্ছে দেখতে। স্ক্রিনটা তো আমি এখন, ভিডিওটা আমার হয়ে গেল, তারপরে এই প্রবলেমটা ক্রিয়েট হলো, কিন্তু এখন তো এটা কি করে ঠিক করা যায় সেটাও আমি বুঝতে পারছি না। তাও চেষ্টা করে দেখি কি হয়, তাই না? চেষ্টা করে দেখতে তো ক্ষতি নাই। কিন্তু হঠাৎ করে, হ্যাঁ এবার মনে হচ্ছে ঠিক হলো। হ্যাঁ, যাই হোক, ঠিক হয়েছে। তো প্রথমে আমরা ব্যঞ্জন সন্ধি কি এবং কাকে বলে সেটা জানলাম। তারপরে কি পেলাম, ব্যঞ্জন সন্ধির মোট কতগুলো নিয়ম, কত ধরনের ব্যঞ্জন সন্ধি হয়। তো 3 ধরনের ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, বা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, বা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন, এই 3 ধরনের ব্যঞ্জন সন্ধি হয়। কিন্তু এই 3টি নিয়মের মধ্যে কিন্তু অনেকগুলো সূত্র রয়েছে। তো
তো সেই সূত্রগুলোর মধ্যেই আমরা আজকে মোট 9টা সূত্র পরপর শিখলাম। আরো বেশ কতগুলি সূত্র রয়েছে, সেই সূত্রগুলি আমরা আস্তে আস্তে শিখবো, একদিনে যেহেতু শেখা সম্ভব নয়। তো এর নেক্সট ক্লাসে বাকি সূত্রগুলো আমি শেষ করব। তো আপাতত তোমরা এই কটা সূত্র মনে রাখার চেষ্টা করো এবং অবশ্যই বই থেকে পড়ো। বইয়ের ছবি আমি তুলে পাঠিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা দেখবে, তার কারণ হচ্ছে আমি এখানে এক্সপ্লেন করেছি, মানে সংজ্ঞাগুলোকে বা সূত্রের নিয়মগুলোকে আমি এক্সপ্লেন করেছি যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু পড়বে যখন, তখন বই থেকে পড়ার চেষ্টা করো। যদি বইয়ে কোনো সংজ্ঞা কঠিন মনে হয় তাহলে এই ভিডিওতে যে সংজ্ঞাগুলো দিয়েছি আমি, সেই সংজ্ঞাগুলো মনে রাখার চেষ্টা করো। তো ঠিক আছে, আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। অলরেডি অনেক বড় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকের মতো বাই। এর পরের দিন বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলোর সাথে এবং একটি নতুন ভিডিওর মাধ্যমে সেগুলো আমরা শিখবো। তো আজকের মতো এখানেই টাটা, বাই।